নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল এবং আওয়াজ ইন 24। আজ আমি আসার সুযোগ পেয়েছি প্রখ্যাত আইনজীবী এবং অবশ্যই প্রবীণ রাজনীতিবিদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের কাছে। বিকাশ রঞ্জন বাবু এমপি ছিলেন রাজ্যসভার এবং অবশ্যই মেয়র ছিলেন কলকাতার, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভয়েস আজকে যে নানা রকমের অন্যায় অপশাসনের বিরুদ্ধে, এবং অবশ্যই অভয়া আন্দোলন, মানে আরজি করের যে মেডিকেল কলেজ যে ডাক্তারি পড়ুয়াকন্যার যে নৃশংস হত্যা হয়েছিল, সেই অভয়া ওনার চেষ্টা করেছেন ইনি যে সেটাকে ঠিকভাবে ইনভেস্টিগেশন, মানে আইনিভাবে সামনে আনা যায় ঠিকভাবে, কারণ ইনভেস্টিগেশন ঠিকমতো হয়নি, যার জন্য অনেক আন্দোলন হয়েছে, রাজ্যগোল হয়েছে, এবং ছত্তিশগড়, মধ্যপ্রদেশও কিন্তু, এবং সারা দেশেও এই আন্দোলন ছড়িয়ে গিয়েছিল, সবাই প্রতিবাদে সামিল হয়েছিল। বাবুকে নমস্কার দাদা। আপনি এবার ক্যান্ডিডেট যাদবপুরে। তো যাদবপুরে তো বাম দুর্গ ছিল বহু আগে থেকে, এবং অবশ্যই এখনো আছে বহু সাপোর্টার। আমি রাস্তা দিয়ে আসছিলাম, যাকে জিজ্ঞেস করছি, একটা সুন্দর একটা, আমি রেস্টুরেন্টে একটা নতুন একটা ভাইবস আসছে আমার। তো এবার কি আশা করছেন, এরকম রেসপন্স আরো বেটার পাবেন? আর আশা করছি এবার যে যাদবপুর আবার বামপন্থার জয়ধ্বনি গাইবে। আচ্ছা, মনে হচ্ছে প্রচার করতে গিয়ে মানুষের মধ্যে। কিন্তু এবার একটা যে এসআইআর এর পরে যেটা সব থেকে বড় বিতর্ক জন্ম দিয়েছে, যেটা হচ্ছে যে অবভিয়াসলি যে প্রচুর মানুষকে যে মানে বাদ দিয়ে দেওয়া হলো, বা তারা এই যে ট্রাইব্যুনাল বলা হলো যে 21 তারিখের মধ্যে করে দেওয়া হবে, অথচ ঠিক সে এলো না, মানে 130 বা 200 সংখ্যার মধ্যে এলো। তো এতগুলো মানুষকে বাদ দিয়ে কি এই নির্বাচন যে হচ্ছে, এটা এখন এটা খুব অবাঞ্ছনীয়। এতজন মানুষ, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ হয়ে যাওয়া, তারা অনেকেই হয়তো এই নির্বাচনে ভোট দিতে পারবেন না। এর পেছনে একটা দীর্ঘ ঘটনাক্রম আছে, আমাদের এটা বুঝতে হবে। বুঝে দেখবেন যে 2002-এ কিন্তু পশ্চিমবঙ্গে একটা এসআইআর হয়েছিল, সেটা নিয়ে কিন্তু এত অশান্তি হয়নি। সেটা বোধহয় আইআর হয়েছিল, ইন্টেন্সিভ ইন্টেন্সিভ স্পেশালটা শুনলাম আমি, মানে যেটা যাই হোক। নির্বাচন কমিশনের যেটা স্বাভাবিক কাজ, সেটা হচ্ছে দরজায় দরজায় গিয়ে খোঁজ করা, কারা ভোটার আছেন, কে নেই, কে মারা গিয়েছেন, কারা নতুন ভোটার হবেন, এটা একটা স্বাভাবিক কাজ। কিন্তু 2002-এর পর দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা আওয়াজ তুললেন যে অনুপ্রবেশে নাকি পশ্চিমবঙ্গ পড়ে গেছে, হ্যাঁ, এবং এটা নিয়ে তিনি পার্লামেন্টে অসভ্যতা করেছেন, যথারীতি করে দেশের নজরে আনার চেষ্টা করেছেন। বিজেপিকে খুশি করেছেন, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশে ভরে গেছে এইসব বলে তিনি ক্ষমতায় এলেন। কিন্তু ক্ষমতায় আসার পর কারা অনুপ্রবেশ করেছেন তাদের চিহ্নিত করার চেষ্টা করলেন না তিনি, বা তার দাদা যখন কেন্দ্রে ক্ষমতায় আছেন তাদের দিয়ে এই চেষ্টাটা করলেন না। এই সুযোগে বিজেপি একটা সংখ্যালঘু বিরোধী মানসিকতা তৈরি করার লক্ষ্যে নির্বাচন কমিশনকে ব্যবহার করতে শুরু করল। নির্বাচন কমিশন একটা কনস্টিটিউশনাল অথরিটি, তাদের দিয়ে নির্বাচনের নাম তোলবার জন্য কিছু ডকুমেন্টেশন করলেন। আমি এটা বারবার বলেছি যে যে সমস্ত ডকুমেন্ট নির্বাচন কমিশন চাইছেন, সেই ডকুমেন্ট যদি নির্বাচন কমিশন বা দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এদের গ্রামের যে মানুষজন আছেন তাদের কাছ থেকে দেখাতে পারেন, তাহলে তারা খানিকটা নৈতিকতা দাবি করতে পারেন। যাই হোক, তবু এইসব ডকুমেন্টের ব্যাপার ট্যাপার নিয়ে নাম নথিভুক্ত করেন। আরেকটা হলো, নির্বাচন কমিশন মানুষের বুদ্ধির থেকেও যন্ত্রের বুদ্ধির উপর নির্ভর করতে চাইবে। যন্ত্রের বুদ্ধি যে মানুষের বুদ্ধির উপর হয় না, তারই একটা মারাত্মক পরিণতি হলো এখানে সো কল্ড লজিক্যাল ডিসক্রিপেন্সি। ধরুন, আমি ভট্টাচার্য বানান একরকম লিখি, আমার বাবা একরকম লিখতেন, আমার ভাইয়েরা অন্যরকম লেখেন। এখন এই বিভিন্ন বানান লেখাটা একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়ে গেল, যেটাকে আমি বলি লজিক্যাল ইডিওসি। আর এটা হতে পারলো তার কারণ হচ্ছে মমতা সস্তা বাজিমাত করবো এই লক্ষ্যে বললেন এসআইআর মানবো না। আর পশ্চিমবঙ্গ সরকারের তাদের যাদের উপর ইনফ্লুয়েন্স ছিল, সেই বিএলও ইত্যাদি যারা আছে,
তাদেরও ঠিকমতো কাজ করতে দিলেন না, এবং এই সরকারি কর্মচারীদের সাহায্য না করার ফলে ইলেকশন কমিশন সুযোগ বুঝে তারা ভিন রাজ্যের সরকারি কর্মচারীদের কাজে লাগালেন। তারাও এটা বোঝেন না, এতে গন্ডগোল তৈরি হলো। তিনি নাটক করে সুপ্রিম কোর্টে গেলেন, সেখানে গিয়ে বলে এলেন যে হ্যাঁ আমি পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের দেবো যারা এই কাজ করবে, দিলেন না। তখন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এটা বিচারকদের উপর দায়িত্ব দিলেন। সভাপতি বিচারকদের কাজ করতে একটু সময় লাগবে, তাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, এইসব করতে করতে সময় গেল। আমরা লড়াই করে এটা বলেছিলাম যে ট্রাইব্যুনাল যাদের নাম দেবে তাদের ভোট দিতে হবে, এবং আশা করা গিয়েছিল যে ট্রাইব্যুনাল 21 তারিখের মধ্যে অন্ততপক্ষে প্রথম দিককার ভোটের যে সমস্ত কেন্দ্র আছে তাদের এই সো কল লজিক্যাল ডিসক্রিপেন্সি ব্যাপারটা মিটিয়ে ফেলতে পারবেন, কিন্তু পারেননি, অনেক রকম অসুবিধা আছে। সেই জন্য এই সমস্ত প্রক্রিয়ার মধ্য দিয়েই বহু মানুষের ভোট বাদ গেল, যারা প্রান্তিক মানুষ। বিজেপি লম্পজম্প করছিল, রোহিঙ্গা, সংখ্যালঘু ইত্যাদি ওরা যা করে, যেটা করে আসামে ওরা হিন্দুদের বিপদে ফেলেছে, এখানেও দেখা যাচ্ছে যে অধিকাংশ নাম যাদের বাদ গিয়েছে তারা তথাকথিত হিন্দু সম্প্রদায়ের লোক। অর্থাৎ এই যে তুমি একটা পরিকল্পনা চালু করলে একটি সম্প্রদায়কে চিহ্নিত করে দাগিয়ে দেবার, তার ফলটা উল্টো হলো কি, যে তোমাদের পছন্দের যে সম্প্রদায় সেই সম্প্রদায়ের মানুষও আক্রান্ত হলেন। আসলে আক্রান্ত হলেন প্রান্তিক স্তরের মানুষেরা। তো সেক্ষেত্রে কি এত বড় এটাতে একটা কনস্পিরেসি মনে হয় যে আমি তো তাই বলি, আমি তো বলি এটা এক ধরনের পলিটিক্যাল কনস্পিরেসি বলুন, যাই বলুন, সেটা হচ্ছে যে বিভাজনের যে তত্ত্ব বিজেপি আরএসএস চালু করেছেন, সেই বিভাজনের তত্ত্বকে লালন পালন করার একটা পরিকল্পনা। এত বছরের আপনাদের যে প্রগতিশীল বাম আন্দোলন ইতিহাস আছে, এত মানুষ আছেন, আপনারা বুঝতে পারছেন যে অতি ডানপন্থী সংগঠন এবং তার পিছনে কর্পোরেট এবং সব মিলিয়ে যে অবস্থা দাঁড়িয়েছে, এবং বিভিন্ন জায়গায় জল জঙ্গল জমির অধিকার চলে যাচ্ছে, সাধারণ প্রান্তিক মানুষের চলে যাচ্ছে। তো আপনাদের মতো এত প্রগতিশীল মানুষ, এত যারা মাঠে নেমে আন্দোলন করেছেন, জানেন সমস্যাটা, তো সংগঠিতভাবে সেটা কিভাবে আপনারা কাউন্টার না, আমরা তো করবেন? পথে নেমে বিক্ষোভ করেছি, শান্তিপূর্ণ পথে বিক্ষোভ করতে হবে। আমরা আদালতে গিয়েছি, আদালতে গিয়ে আমরা বিষয়টা হাজির করেছি। আমরা গিয়ে হাজির করাতে, লড়াই করাতেই তো অন্ততপক্ষে এই সিদ্ধান্তটা হয়েছে যে ট্রাইব্যুনাল যাদের নাম পাবে তাদের প্রত্যেককে ভোট দিতে হবে, এবং এবার ভোট দিতে না পারলেও তারা যে ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন পার্মানেন্টলি তা হবে না। এটাও একটা লড়াইয়ের প্রক্রিয়া। এবং ধরুন যদি বাম সরকার এবার ভোটে জিতে ক্ষমতায় আসেন, তাহলে এই সমস্ত সমস্যা সমাধান খুব যুক্তিসঙ্গ পদ্ধতিতেই হয়ে যাবে। আমাদের বক্তব্য হচ্ছে যারা ভারতবর্ষে আছেন, বসবাস করছেন একটানা 5 বছর, প্রত্যেককেই নাগরিকত্ব দিতে হবে। যদি না তুমি নির্দিষ্ট আইনি পদ্ধতিতে খুঁজে বার করতে পারছো যে এরা নির্দিষ্টভাবেই অনুপ্রবেশকারী, চিহ্নিত করার পদ্ধতি আছে। তো আমরা তো দেখলাম তো আমেরিকা অনুপ্রবেশকারী বলে ভারতীয়দের হাতে করা পায়ে বেরি পাইপ বলে পাঠিয়ে দিলেন, আমার দেশের প্রধানমন্ত্রী একটা আওয়াজ তুললেন না, এত বড় অপমান মেনে নিলেন। তো তোমাদের যদি আইন আমাদের আছে, সে আইন মেনে কারা অনুপ্রবেশকারী নির্দিষ্ট করে চিহ্নিত করো, তারপর তাকে তার যে দেশ থেকে তিনি এসেছেন সে দেশের লোকের সঙ্গে কথা বলে তাদের ফেরত দিয়ে দাও। মানবাধিকারটাকে তো রক্ষা করতে হবে, একটা মানুষকে তো রাষ্ট্রহীন করে দেওয়া যায় না। কিন্তু এক্ষেত্রে কি বিভাজনের যে রাজনীতি শুরু হয়েছে, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষা, হিন্দু মুসলিম তো আছেই, এবং সঙ্গে বিভিন্ন হিন্দুদের মধ্যে ভাগ করা, ভাষার মধ্যে ভাগ করা, এই বিভাজনের রাজনীতি যে শুরু হয়েছে, এটার শেষ কোথায়? মানে এই শেষ জন আন্দোলন, এই সেই জন আন্দোলন আরএসএস এর তত্ত্বের বিরুদ্ধে মানুষের লড়াই। দেখবেন মৌলবাদ একটা সময় মাথাচাড়া দেয়, যা ভারতবর্ষে এখন মাথাচাড়া দিচ্ছে। এই মৌলবাদী শক্তি আপাত খানিকটা সুবিধে পায়, কিন্তু দীর্ঘকালীন সুবিধে পায় না। আপনারা দেখেছেন বাংলাদেশে সাম্প্রতিককালে, সেখানে মৌলবাদ ভেবেছিল জামায়াতরা যে তারাই সবকিছু করে নেবেন, কিন্তু ভোটে যত অংশের মানুষই ভোটে যোগদান করে থাকুন না কেন, তারা সরাসরি মৌলবাদকে প্রত্যাখ্যান করেছেন। মানুষের চরিত্রই তাই, মানুষ কখনো এইরকম বিভাজনের তত্ত্বের উপর বসবাস করতে ভালোবাসেন না। ওয়েস্ট বেঙ্গলের যে পুরনো ইতিহাস, মানুষের সংস্কৃতি, মানুষের যে মেলামেশা, হিন্দু মুসলিমদের মধ্যে সম্পর্ক, বিভিন্ন জাতপাতহীন এবং একটা সমাজ ব্যবস্থা, এবং অবশ্যই এটা বাম
আমলের তাদের স্বাধীনতা সংগ্রাম তারপর বাম আমলের একটা বিশাল বড় ভূমিকা আছে বলে মনে করা হয়। সেই ক্ষেত্রে কি এই আরএসএস বা বিজেপির এই যে বিভাজনের যে বিভিন্ন মনুস্মৃতিকে বলা হচ্ছে যে হ্যাঁ, আবার নিয়ে আসা চেষ্টা করা, তো সেগুলো নিশ্চয়ই সফল হবে না আশা করি। আদৌ হবে না, এটা ভুলে যাচ্ছেন। এই মনুস্মৃতিবাদের বিরুদ্ধে রামমোহন বিদ্যাসাগর লড়াই করে পশ্চিমবঙ্গের বুকে একটা নবজাগরণ আন্দোলনের সূচনা করেছিলেন। তার ধারাবাহিকতা বইয়ে ধরুন রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ, রামকৃষ্ণ, যারা হিন্দু হিন্দু করেন, তারা যদি হিন্দু ধর্মের বিকাশের চিত্রটা রাখেন, সেখানে মনুস্মৃতি বা ওই একমুখী হিন্দু ধর্ম হয় না। আসলে এরা চাইছে হিন্দু ধর্মটাকে ও ইসলামিকীকরণ করতে। যেমন ওরা মনে করছে ইসলামের যেমন একজন, খ্রিস্টের একজন, আমাদের হিন্দুর একজন থাকবে। হিন্দু ধর্মের যে বহুত্ববাদ, সেই বহুত্ববাদকে ওরা উড়িয়ে দিয়ে ওই জয় শ্রীরামের মধ্যে আটকে রাখতে চাইছে। ওই আমরা একজন চাই। প্রকৃতপক্ষে ওরা ইসলামকে অনুকরণ করছে এবং ওরাই হচ্ছে হিন্দু বিরোধী আমার মতে। কিন্তু এখানে একটা ব্যাপার যেটা আমার মনে হয় অনেক বাঙালিও এটা নিতে পারে না, যে বাংলা ভাষার উপরে যে একটা যে আক্রমণ, এবং বাংলা ভাষা বললে সেটাকে বাংলাদেশি বলা, এবং এটার জন্য দায়ী হচ্ছে অনুপ্রবেশের তত্ত্ব। বাংলা ভাষার জন্য আক্রান্ত হচ্ছেন না, গরিব মানুষ বাংলা ভাষা বললে ওরা মনে করছে অনুপ্রবেশকারী। আপনি বাংলা ভাষায় কথা বলুন কি আপনাকে আক্রমণ করবে না। যে প্রান্তিক মানুষ যারা দিন মজুর খাটতে গেছে তাদেরই দাগিয়ে দেওয়া হচ্ছে অনুপ্রবেশকারী বলে, এবং তারা বাংলায় কথা বললে মনে করছেন এরা বাংলাদেশ থেকে এসেছেন। যার ফলে আমাদের এই রাজ্যের বিভিন্ন জেলার যারা মুসলিম সম্প্রদায় বাইরে কাজ করতে যাচ্ছেন তারা আক্রান্ত হচ্ছেন। এই জন্যই যখন আমরা কোন রকম স্লোগান তুলি তখন আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হয়। নিজের সুবিধের জন্য চেঁচিয়ে অনুপ্রবেশ করে তাতিয়ে দিলাম, এখন মানুষগুলো বিপদে পড়লো। আমি দেখতেও পাচ্ছিলাম যে ট্রেনে আসছেন পরিযায়ী শ্রমিকরা, যে ভোটটা দিতেই হবে, না হলে আমাদের হয়তো ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়ে হতে পারে, যার জন্য এবং মৃত্যুও হচ্ছে কালকে পরশু। এর জন্য একটা ব্যাপক গণ আন্দোলন দরকার। এর জন্য এখন ভোট চলছে, ভোটের ফলাফল যাই হোক না কেন পশ্চিমবঙ্গের বুকে আগামী দিনে একটা ব্যাপক গণ আন্দোলন তৈরি হবে মানুষের এই মৌলিক অধিকার রক্ষার জন্য। সেটা এই বিভাজনের তত্ত্ব যেটা মমতা পশ্চিমবঙ্গে চালু করেছিলেন, বিভিন্ন ভাতা চালু করার মধ্য দিয়ে, দুর্গাপুজোর অনুদান, তার সরকারি টাকায় মন্দির, স্কুল তুলে দেওয়া, এগুলো সবটা সামগ্রিক পরিকল্পনার অংশ। এর মধ্যে দিয়ে উনি ভেবেছিলেন যে আমিও ধর্মীয় বিভাজনটাকে কাজে লাগাচ্ছেন। উনি ভেবেছিলেন এটা করে উনি ওর ক্ষমতাটাকে চিরস্থায়ী করতে পারবেন, কিন্তু সেটা করতে পারছেন না। এখানে আরেকটা প্রশ্ন আমি করি, সেটা হচ্ছে যে আপনি যেহেতু অনেক জনস্বার্থে মামলা আপনি করেছেন, এবং আপনি মানুষের স্বার্থে প্রচুর কাজ করেছেন, এবং যেহেতু আপনি প্রখ্যাত আইনজীবী, অভয়ার যে মামলাতেও যে আপনি যেভাবে আপনি এগিয়েছিলেন, এবং সবাই আশা করেছিল যে সাধারণ মানুষ এখানে এবং বাইরেও প্রচুর মানুষ যে এর একটা পরিণতি আসবে, মানে এটা জানা যাবে অ্যাকচুয়ালি, কিন্তু সেটা হলো না। অথচ তারপরে দেখা গেল এই পানিহাটি বিধানসভায় ওনার মাকে ক্যান্ডিডেট করা হলো, এবং যেখানে কলতান বাবু যেখানে মুভমেন্ট করেছিলেন, এটা কি ওই ভাগ করে দেওয়ার চেষ্টা করা যে বিজেপির, এবং মনে করার চেষ্টা করা যে না আমি ওই আন্দোলনের সামিল, যার জন্য এনাকে আমি ক্যান্ডিডেট করলাম? দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার, আমি প্রথম থেকে যেটা বলছি সেটা হচ্ছে আন্দোলনটা হয়েছিল সরকারি ব্যবস্থাপনায় একজন সরকারি চিকিৎসক খুন হয়েছেন। বিষয়টা হচ্ছে একটি নারীর তার কর্মক্ষেত্রের নিরাপত্তা। সেই মেয়েটি কোন পরিবারের, তার কি রাজনৈতিক পরিচয় আছে, এটা ভাবা হয়নি। আন্দোলনটা একটা বৃহত্তর সামাজিক আন্দোলনের রূপ পেয়েছিল, এবং এই সামাজিক আন্দোলনটা দীর্ঘস্থায়ীভাবে মনুবাদের বিরুদ্ধে ধাবিত হচ্ছে। এখনো যে আন্দোলন চলছে অভয়ার মঞ্চের আন্দোলন, তা হচ্ছে মনুবাদী সংস্কৃতির বিরুদ্ধে। এখন মনুবাদী সংস্কৃতির ধারক এই বিজেপি, তারা ভাবলেন যে এই আন্দোলনকে যদি খানিকটা বিভ্রান্ত করতে হয় তাহলে ওই পরিবারকে সঙ্গে নাও, এবং যে কোনো কারণে হোক পরিবার সঙ্গে এসছে, আমি আর বিশেষ আলোচনায় যাব না। এটার মধ্যে দিয়ে তারা অভয়া কেন্দ্রিক নারী নির্যাতন, নারী শোষণ, যে ব্রাহ্মণ্যবাদী দৃষ্টিভঙ্গি, মনুস্মৃতি, সেই আন্দোলনটাকে দুর্বল করার লক্ষ্যে এটা করেছেন। কিন্তু যারা অভয়া আন্দোলন করছেন তারা লড়াইটাকে চালিয়ে যাবেন আগামী দিনে যাতে সমস্ত নারী সুরক্ষা হয়,
এবং নারী শুধুমাত্র ভোগ্য পণ্যা, যা কয়েকদিন আগেও ভগবত বলেছেন, উকিল ভদ্রলোকের নাম RSS এর নেতা, তিনি বলেছেন। এবং তারা মনুবাদী সংস্কৃতিকে লালন করার চেষ্টা করছেন যে মেয়েরা রান্নাঘরে থাকবে, মেয়েরা শুধুমাত্র সন্তান উৎপাদন করবে, তাদের কাজ হচ্ছে পুরুষকে বিনোদন দেওয়া, এর বাইরে মেয়েদের কোনো ভূমিকা নেই। যেই ধারণাটা ওরা চালু করার চেষ্টা করছেন, তার বিরুদ্ধেই কিন্তু অভয়া আন্দোলন। এবং কদিন আগে দেখেছি যে মধ্যপ্রদেশের যে ক্যাবিনেট মিনিস্টার, উনি সতীদাহ প্রথা মানে রামমোহন রায়ের হ্যাঁ, এগেনস্টে কিন্তু উনি এরা তো মন্তব্য রামমোহন- করেন। তো হ্যাঁ, এরা কি চাইছেন যে এমন একটা যুগে ফিরিয়ে নিয়ে যেতে যেখান থেকে আমরা আমি তো এগিয়ে বলি এসেছি? এরা হিন্দু বিরোধী। আমি বিভিন্ন মাস মিটিংয়েও বলি, যখন রামমোহন সতীদাহ প্রথা রদ করলেন, তখন হিন্দুত্ববাদীরা রামমোহনের বিরুদ্ধে ছিল। যখন বিদ্যাসাগর তিনি বিধবা বিবাহ রদ করলেন এবং মেয়েদের মধ্যে শিক্ষা চালু করলেন, তখনও কিন্তু ওই তথাকথিত হিন্দুরা তাদের বিরোধিতা করেছে। সুতরাং যে হিন্দু ধর্ম রামমোহন, বিদ্যাসাগর বা রামকৃষ্ণ লালন পালন করেছেন, আজকের বিজেপির পরিচালিত হিন্দু ধর্মের ধারণা তার বিরোধী। বিজেপির হিন্দুত্ব হচ্ছে, আমি বলি, ইসলামিকীকরণের প্রবণতা। দেখবেন ওরা বলে, ওরা যদি ওই ইসলামিক রাষ্ট্র হতে পারে, আমরা কেন হিন্দু রাষ্ট্র হবে না? অর্থাৎ ওইটাকে ওরা ফলো করছে। ওরা এটা বলছে না যে আমাদের মতো একটা উদার ধর্মনিরপেক্ষ দেশ, সমস্ত পৃথিবীর দেশ সেটাকে অনুকরণ করো, সেটা বলছে না। ওরা ইসলামকে অনুকরণ করার চেষ্টা করছে। আমি জানি আমার এই কথা শুনলে পরে ওর চিরবির করে লাফিয়ে উঠবেন, কিন্তু ওদের লক্ষ্যটা তাই। বিজেপির একটা কথা বলি, বিজেপির সম্পর্কে, যেমন আমি 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 যে যে প্রদেশে থাকি, ডাবল ইঞ্জিন সরকার, মানে ট্রিপল ইঞ্জিন সরকার, মানে পঞ্চায়েত, নগর এবং স্টেট এবং সেন্ট্রাল। এখানে একটা আস্তে আস্তে ধীরে ধীরে যেটা 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 কনসেপ্ট একটা ক্লিয়ার হচ্ছে অনেক মানুষেরও, যে বিজেপি যখন যেতে না, তারপর থেকে আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকতে শুরু করে, কি খাবে, কি পড়বে, কি ভাববে, আস্তে আস্তে পুরো চিন্তাটা কন্ট্রোল করে, খাদ্যাভ্যাস কন্ট্রোল করে, কি পড়াশোনা করবে সেটুকু, এবং মহিলারা কতটুকু বেরোবে কতটুকু বেরোবে না। অথচ তারা নারী সুরক্ষার কথা বলছেন, তারা স্বাধীনতার কথা বলছেন, এখানে যে প্রচারগুলো দেখতে পাচ্ছি। আপনি দেখবেন হিন্দু ধর্মের আদি যে সমস্ত গ্রন্থ, সেখানে কোথাও খাদ্যাভ্যাস নিয়ে কিছু বলা নেই। হুম। ইসলামে কিন্তু খাদ্যাভ্যাস নিয়ে কিছু কিছু কথা বলা আছে, আমি সেদিনকে কথা পড়ছিলাম। তা ওরা আসলে কিন্তু এই খাদ্যাভ্যাসে বিধিনিষেধ আরোপ করে, আবারও বলি, ওরা কিন্তু ইসলামকে অনুকরণ করার চেষ্টা করছে। Okay. বহুত্ববাদকে লালন পালন করে সমস্ত মানুষকে বহুত্ববাদে আকর্ষণ করার পরিবর্তে ওরা মানুষকে ধর্ম মানে এককেন্দ্রিকতা, একজন দেবতা, একজন নেতা, একটা দল, এই মানসিকতায় ওরা তাড়িত হচ্ছে, যেটা মূলত ইসলামী মানসিকতা। আরেকটা কথা, সেটা হচ্ছে যে বাংলা ভাষা অন্যতম ধ্রুপদী ভাষার মধ্যে পড়ছে, এবং রাষ্ট্রসংঘ থেকেও করে যে আমাদের ভারতবর্ষে যে এত ভাষা, সবই ভাষার সম্মান করছি, কিন্তু তার মধ্যে কিছু ভাষা যে ধ্রুপদী ভাষা, ক্লাসিক্যাল যে ল্যাঙ্গুয়েজ পেয়েছে, সেটার মধ্যে বাংলা অন্যতম। সেই বাংলা ভাষাতে আপনি দেখুন যে বন্দে মাতরম এবং জনগণ মন অ্যাকচুয়ালি বেঙ্গলি কবিতা, কিন্তু মুশকিল হচ্ছে কি, সেই বাংলা ভাষায় যখন আমি রাষ্ট্রের, আমি বাইরেও বলি যে জনগণ মন বা বন্দে মাতরম যখন উচ্চারণ করা হয়, তখন সবাই দাঁড়িয়ে পড়ে, সম্মান জানায়। তো সেই ভাষাটাকে তুমি যে অসম্মান করছো, মানে চেষ্টা হচ্ছে একটা ইয়ে থেকে, যে ভাষাটা অ্যাকচুয়ালি ভাষাই না। তো এটা অদ্ভুত একটা ব্যাপার না? এই ভাষা কেন্দ্রিক একটা আন্দোলন আবার উচিত না? দেখুন, আমি পার্লামেন্টে বলেছি যে বাংলা ভাষার যে গভীরতা, যে উচ্চতায় বাংলা ভাষা উঠেছে, তাকে অত সহজে ভুলিয়ে দেওয়া যায় না। ওরা চেষ্টা করছে, ওই যে ওদের চিন্তা, ওই এক দেবতা, এক দেশ, এক নেতা, এক ভাষা, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। হ্যাঁ, এক ভাষা। ওদের কাজটা হচ্ছে ইসলামিকীকরণ। ওদের মধ্যে কোন রকম বৈচিত্র্য থাকবে না, বিভিন্নতা থাকবে না, একরকম করো। গীতা পাঠ করে হাজার লোক, হ্যাঁ। কেন? ওরা একসঙ্গে জড়ো হয়ে ওই নামাজ পাঠ করে। অনুকরণটা হিন্দু ধর্মকে ধ্বংস করার পরিকল্পনার মধ্যে দিয়ে ওরা এগোচ্ছে। আমি একটা ছোট্ট তথ্য দিয়ে দিই, আমি 2010 থেকে কুম্ভ মেলার আমি কভার করেছি, একটা ফিল্ম বানিয়েছিলাম স্যাক্রেড ফোর্স, সেখানে নাগা সন্ন্যাসীদের, তার সঙ্গে থেকেছি। কিন্তু আমি 5টা কুম্ভ কভার করার চেষ্টা করেছি বোপে থেকে গিয়ে। কিন্তু আমি না সেখানে এই ধরনের যে মৌলবাদী মানসিকতা আমি কিন্তু দেখিনি, যারা কিন্তু সাধু সন্ন্যাসী যারা, মানে দীর্ঘদিন আখাড়া তো আমি এরকম দেখিনি। মানে অথচ এদের যে চিন্তা ভাবনা একটা আস্তে আস্তে না একটা একটা কংক্রিট রূপ নিচ্ছে, যেটা কিন্তু হিন্দুদের মধ্যেও একটা অন্য, যারা
বহুত্ববাদী চিন্তা ভাবনা বা ভাষা সংস্কৃতি, তাদের কিন্তু একটা অ্যালার্মিং সিচুয়েশনের মধ্যে রয়েছে। ওটাই তো, আমি তো যে কথা বললাম সেই কথাই আপনি গুছিয়ে বললেন। ওরা ভারতবর্ষের বৈচিত্র্যকে নষ্ট করতে চায়। তো এতে লাভটা কি? ওরাও তো লাভ ক্ষতি না, এতে লাভটা হচ্ছে যত মানুষের মধ্যে বিভাজন হবে তত আদানি আম্বানির টাকা বাড়বে। হ্যাঁ। আপনি ভাবুন তো গত কয়েক বছরে কিভাবে ওদের বৃদ্ধি হয়েছে। কর্পোরেট, রাইট রাইট রাইট, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, দাদা অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, আপনাকে কাছে আসার সুযোগ পেলাম। আজকে আপনারা দেখলেন যে হ্যাঁ, বলো। প্রখ্যাত আইনজীবী এবং রাজনীতিবিদ বিকাশ রঞ্জন বাবুর আজকে কি জন্য একটা আছে? বক্তব্য শুনলাম, অনেক গুরুত্বপূর্ণ কথা হলো, ওনার শোনার সুযোগ পেলাম। আজকে মুখোমুখিতে আওয়াজ বেঙ্গলে, আওয়াজ ইন 24 বিকাশ রঞ্জন বাবু আমাদের সঙ্গে। আপনারা দেখতে পাবেন আওয়াজ বেঙ্গল, আওয়াজ ইন 24। জয় বেঙ্গল, জয় হিন্দ, জয় ভারত।